চিত্রচিরে চৈত্র মাস পর্ব ৩। লেখনীতে মম সাহা। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন রকমের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এ কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে ৩টি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল। আর সবগুলোই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধ্যা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই ৩টা ফুলের গাছের জন্য হা হুতাশ করছিল, তখনই ছাদে দেখা যায় এ ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এ কাজ করবে না, কারণ তারা দুজনেই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রা আবদারটাও যেন তাদের কাছেই। আনমনে ফুলগুলো মাথায় গুজতেই পেছন থেকে ভরাট পুরুষারের কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, ফুল ছিঁড়েছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষারে কণ্ঠে এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমারও তো না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত যে মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবকে একটু বিব্রত করাতে কুটিল হেসে বলল, তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন, তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসলো। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধি ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে। তাই ২ আঙুলের মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশের প্রাণে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটল, গোমরা মুখ করে বলল, নিচে আবার অনুষ্ঠান শুরুর পর্যায়ে, আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব। চিত্রার পারতে পারতে বিরক্তের ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমার দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই ডাকছি। আমি গেলে তোমার হিটলার বাপ নাক মুখ কোচকাবে। যাই একটু উনার শিরার উপশিলায় বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না, মরিচ গাছের দিকে এগিয়ে গেল। লোকটার বাউন্ডুলে ছন্ন ছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এই দিকে ভীষণ মিল, দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। বাহারে ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বলল, শুনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকারণে যাবে ছড়ে, গলে যেন সে বরফ গলে না। আরেকবার বলি, শুনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকারণে যাবে ঝরে, গলে যেন সে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা চিপছেপে গরনে লোকটার কেমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যেন বয়ংসন্ধির আকর্ষণ। মাথা ভর্তি ঝাগড়া চুলগুলো কেমন হেলে ধুলে পড়ছে। সিগারেট ফুঁকে যাওয়ার পোড়া ঠোঁটো যেন এক প্রকারের মাদকতা আছে।
পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝে নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদে কার্নিশ ঘেঁষে নিচে তাকাতেই দেখল মহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে বাহার। উফ, সত্যি লোকটা জ্বালিয়ে দিবে একদিন। আমি নতুন পাঠ করছি, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে মাফ করবেন।